10 বছর আগে এক সিরিয়াল কিলার 4 জন মহিলাকে একটি অ্যাপার্টমেন্টে খুন করে এবং সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সেই পুরুষই অ্যাপার্টমেন্টটাকেই জ্বালিয়ে দেয় আর সেটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। পুলিশ আজ পর্যন্ত তার কোনো খোঁজ পায়নি, তাকে ধরতে পারেনি, যদিও সেই কেসটা পুলিশ অবশেষে বন্ধ করে দিয়েছে। 10 বছর পরে সেই সিরিয়াল কিলার আবারও ফিরে আসে এবং আবারও একই রকম ভাবে কয়েকজন মহিলাকে খুন করে আর সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সেখানে আগুন লাগিয়ে দেয়। পুলিশের মনে সন্দেহ জাগে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা ভুক্তভোগী ছিল তারা অনেকেই এই কেসটার পেছনে ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল আর সেই সিরিয়াল কিলারই বা কেন এমনটা করছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। গল্পের ভেতরে কিছুটা ভিন্নতা রয়েছে আর সেটা যদি মেনে নিতে পারেন তাহলে অবশ্যই এটা একটা ভালো সাইকো থ্রিলার গল্প। আর গল্পটা একটু জটিল, তাই অনেক বুঝে বলার চেষ্টা করেছি। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ওয়েব সিরিজ টাচ মি নট। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুতেই 2009 সালে হায়দ্রাবাদের ঘটনা দেখানো হয়। 13ই নভেম্বর মারুতি অ্যাপার্টমেন্টে তখন উৎসবের আমেজ, দিওয়ালি চলছিল। তখনই সেই অ্যাপার্টমেন্টের মহিলারা সেখানে থাকা একজন ওয়াচম্যানকে গালাগালি করছিল, কারণ সেই ওয়াচম্যান বলছিল যে ফায়ার এক্সিট গেটের সামনে গাড়ি পার্ক করা যাবে না। আর এতে সেই সোসাইটির মহিলারা রেগে যায় আর বলে, তাহলে আমাদের গাড়িগুলো আমরা কোথায় পার্ক করব? রাস্তায়? ওয়াচম্যান বলে, আপনি তো জানেন আমাদের অ্যাপার্টমেন্টে ফায়ার এক্সিট ইস্যু চলছে, তাই এখানে গাড়ি পার্ক করাটা একেবারেই নিরাপদ নয়। সেই মহিলা আরো রেগে যায় আর বলে, এতই যদি ইস্যু চলে তাহলে তোমার মতো ওয়াচম্যান রেখে লাভ কি? তোমার আর চাকরিতে আসতে হবে না। এটা বলে তাকে চাকরি থেকেই বের করে দেয়। এরপরেই সেই মারুতি অ্যাপার্টমেন্টের একজন মহিলাকে নিচে নামতে দেখা যায় সিঁড়ি দিয়ে। তখনই সে ক্যাপ পরা একজন লোককে দেখতে পায় যে বড় একটা ব্রিফকেস নিয়ে বা সুটকেস নিয়ে কোথাও যাচ্ছিল। তাকে দেখেই সেই মহিলাটা প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলতে থাকে, ও আমাকে ফলো করে এখানেও চলে এসেছে। সে লোকটির কাছ থেকে পালাতে শুরু করে। এই লোকটাকে আর এই মহিলাটাকে সেটার পরিচয় ধীরে ধীরে পেয়ে যাবেন। এরপরেই ঋষিকে দেখানো হয়। ছোট্ট ঋষির আজকে জন্মদিন ছিল আর এই জন্য ঋষির বাবা মা তাকে জন্মদিনের উপহার দেয়, কিন্তু ঋষির সেটা পছন্দ হচ্ছিল না। সে আসলে একটা ডগি চাইছিল আর যেটা সে লালন পালন করবে। ঋষির মা বলে, নিচে একজনের কুকুরের 4টি বাচ্চা হয়েছে, সেখান থেকেই একটা ওকে নিয়ে আসতে হবে। ঋষির বাবাও এতে রাজি হয়ে যায় আর তারা 3 জন মিলেই নিচে যেতে শুরু করে। এদিকে দেখা যায় একটা ফ্ল্যাটে নক হয়। দরজা খুলতেই দেখা যায় সেই কয়েকজন মহিলা যারা কিছুক্ষণ আগেই ওয়াচম্যানকে ধমকি দিচ্ছিল আর তাকে চাকরি থেকে বহিষ্কার করেছিল। দেখা যায় সেখানে একজন ক্যাপ পরার লোক ছিল আর সেই লোকটাকে দেখতেই সেই মহিলা বলে, তুমি এখানে আবার কেন এসেছো? কথাটা বলতেই সেই লোকটা সেই মহিলাকে চাকু দিয়ে বারবার আঘাত করে। এতে সেই মহিলা হতবাক হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই দেখা যায় সেই খুনি 4 জন মহিলাকেই খুন করে সেখানে রেখে দিয়েছে। এরপরেই সেই খুনি সেখানে আরো একটা কাপ বের করে সেটার ভেতরে চা ঢেলে টেবিলে সাজিয়ে রেখে দেয়, যেন মনে হচ্ছে সেখানে 4 জন লোক ছিল, তারা সবাই চা খাচ্ছিল। অন্যদিকে গ্যাসের পাইপ কেটে দেয় আর ওভেনের ভিতরে একটা গ্যাস লাইট দিয়ে সে সেই রুম থেকে বের হয়ে যায়। বোঝাই যাচ্ছিল সে সেখানে একটা ব্লাস্ট করানোর উদ্দেশ্য ছিল তার। আর কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে খুব বড় একটা বিস্ফোরণ ঘটে। ওই সময়টাতে ঋষি এবং তার বাবা মা ছিল লিফটে, আর এই বিস্ফোরণের কারণে লিফটটাও বন্ধ হয়ে যায় মাঝপথে। এদিকে আগুন লাগার কারণে সে অ্যাপার্টমেন্ট থেকে সবাই তাড়াহুড়ো করে বের হয়ে পড়ছিল, যার ফলে লিফটে আটকে থাকা ঋষি এবং তার বাবা মার চিৎকার কেউ শুনতে পাচ্ছিল না। অন্যদিকে সেই ওয়াচম্যান সেই অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে সবাইকে বের হতে সাহায্য করছিল। ঋষির বাবা অনেক কষ্টে লিফটের দরজা খোলে জোর করে। তখনই সেখানে রাঘব নামের একটি ছেলেকে দেখতে পায়। রাঘবকে বলে, তুমি আমার বাচ্চাটাকে উঠিয়ে নাও। সেখানে ওয়াচম্যান চলে আসে আর রাঘবকে বলে, তুমি এখান থেকে যাও, আমি বাচ্চাটাকে দেখছি। ওয়াচম্যান অনেক কষ্টে ঋষিকে সেই লিফট থেকে উঠিয়ে নেয় আর ঋষিকে ওঠানোর সাথে সাথে সেই লিফটটা চিরে আবারও নিচে পড়ে যায়, যার ফলে ঋষির বাবা মা সেখানেই মারা যায়। এদিকে খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের লোকেরা সেখানে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় ঋষি তখনও সেই অ্যাপার্টমেন্টে ছিল। আসলে ওয়াচম্যান তাকে একটা সেফ জায়গায় বসিয়ে রেখে তার বাবা মাকে উদ্ধার করার চেষ্টা করছিল, কিন্তু ওই সময়টাতে সে ঋষির কথা ভুলে যায়, যার ফলে সেই অ্যাপার্টমেন্টে ঋষি এবং রাঘব দুজনে আটকা পড়ে যায়। আর রাঘব দেখতে পারে
তারা এখান থেকে বের হতে না পারলে আগুনে পড়ে দুজনেই মারা যাবে। আর এই জন্য রাঘব সেখানে কাজ ভেঙে দুজনেই ওপর থেকে লাফ দেয় আর দুজনেই গাড়ির উপরে এসে পড়ে। আর এতে তারা দুজনেই প্রচন্ড আহত হয়। সিন কাট হয়ে যায়। 10 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে নিউজে বলা হচ্ছিল গোদাবাড়ি হসপিটালে ভয়ঙ্কর আগুন লাগার ফলে 20 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এতে অনেকের মনেই প্রশ্ন উঠছে। আর এই আগুন লাগার ব্যাপারটা খতিয়ে দেখার জন্য কমিশনার অজয় একটি স্পেশাল টিম গঠন করে, যেখানে রাঘব এবং দেবিকাকে এই কেসটার ইনভেস্টিগেশন করার দায়িত্ব দেয়া হয়। এরপরে দেবিকাকে দেখা যায় ডক্টর অরুণার সাথে কথা বলে সেই হসপিটালের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, কোনো উইটনেস পাওয়া যায়নি, কোনো এভিডেন্স পাওয়া যায়নি। কি করে হতে পারে? এত বড় আগুন লাগলো আর কোনো ক্লুই আমরা পেলাম না। অরুণা বলে, তাহলে এই কেসটা কিভাবে সমাধান করবেন? দেবিকা বলে, সাইকোমেট্রির মাধ্যমে। অরুণা বলে, এই সাইকোমেট্রি আবার কি? দেবিকা বলে, অ্যাস্ট্রোলজিরা যেমন মানুষের হাত দেখার পরেই ভবিষ্যৎ বলে দিতে পারে, তেমনি এই সাইকোমেট্রির মাধ্যমে আমরা তাদের অতীত জানতে পারবো, ভিকটিমদের অতীত। অরুণা বলে, পুরোপুরি অতীত? দেবিকা বলে, না, কিছু সময়ের অতীত। আর এটা আমাদের জন্য করবে ঋষি। দেবিকা অরুণাকে বলতে থাকে, 10 বছর আগে মারুতি অ্যাপার্টমেন্টে ভয়ঙ্কর একটা আগুন লেগেছিল, আর সেখান থেকে ঋষিকে বাঁচানোর জন্য রাঘব ঋষিকে নিয়ে ওপর থেকে জাম্প করেছিল, যার ফলে ঋষির মাথায় প্রচন্ড আঘাত পায়। আর সেই থেকে ঋষির ভেতরে সাইকোমেট্রি পাওয়ারটা চলে আসে, যে কোনো কিছু স্পর্শ করে সেখান থেকে কিছুক্ষণের অতীতটা সে দেখে নিতে পারে। দেবিকা বলে, ঋষি যদি কোনো মানুষ অথবা জিনিসকে 4 সেকেন্ডের জন্য ছুঁয়ে ফেলে, তাহলে তার সাময়িক অতীত অথবা মেমোরেবল অতীতগুলোকে সে দেখতে পারে। দেবিকা আরো বলে, গোদাবাড়ি হসপিটালে যে রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, সেই রুমে যারা যারা ছিল তাদের ডেড বডি ছুঁয়ে ঋষি যদি আমাদের কোনো ইনফরমেশন দিতে পারে, তাহলে এই কেসটা ইনভেস্টিগেশন করতে আমাদের জন্য সুবিধা হবে। তখনই ঋষিকে সেখানে আসতে দেখা যায়। আর ঋষিকে আমাদের এই সাহায্যটা করতে হবে রাঘব এখানে চলে আসার আগেই। তখনই দেখা যায় গোদাবাড়ি হসপিটালে রাঘবকে, যেখানে আগুনে পুড়ে যাওয়া হসপিটালটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছিল রাঘব। গোদাবাড়ি হসপিটালে যে রুম থেকে আগুন লেগেছিল, রাঘব সেই রুমটা ভালো করে দেখে। পুলিশ সেখান থেকে যাই পাক না কেন, সে সবকিছু সে খুব ভালো করে দেখছিল। এদিকে দেবিকা ঋষিকে একটা লাশ দেখায়। ঋষি বলে, এই কি গোদাবাড়ি হসপিটালে আগুনে পড়ে মারা গেছে? দেবিকা বলে, না, আগুনে লাগার আগেই এদেরকে খুন করা হয়েছে। সাধারণত মানুষ মারা যাওয়ার পরে তাকে আগুনে পোড়ানো হয়, কিন্তু এই খুনি নিজের দোষ ধামাচাপা দেওয়ার জন্য পুরো হসপিটালটাকেই শ্মশান বানিয়ে ফেলেছে আগুন দিয়ে পুড়িয়ে। ঋষি প্রথম লাশটাকে কিছুক্ষণের জন্য স্পর্শ করে, কিন্তু সেখানে শুধুমাত্র অতিথি যে সে আগুন জ্বলনটাই দেখতে পায়, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সেখানে আর কিছু দেখতে না পেয়ে ঋষি পরবর্তী লাশের কাছে চলে যায়। সেখানেও লাশটা স্পর্শ করার ফলে সে কয়েকটা নাম্বার দেখতে পায়, আর সেই নাম্বারগুলো সে দেবিকাকে বলছিল। দেবিকাও সাথে সাথে সেই নাম্বারগুলো নোট ডাউন করে নেয়। ঋষি এই সব কিছু বলার পরে সে নিজেকে নিয়ে অনেক গর্ব করতে থাকে এবং তার সেই পাওয়ার নিয়ে। কিন্তু দেবিকা একটু পরে ঋষিকে থামিয়ে দেয় আর বলে, এত খুশি হয়ে লাভ নেই, কারণ তুমি যে নাম্বারগুলো দেখেছো এগুলো কোনো কাজেরই নয়। এগুলো যেসব মহিলারা মারা গেছে তাদের আন্ডারগার্মেন্টসের নাম্বার। এটা শুনে ঋষি একটু লজ্জা পেয়ে যায়। দেবিকা তাকে ঝাড়তে থাকে আর বলে, তোমাকে বলেছিলাম ভালো কিছু দেখার জন্য, তুমি সেটা না করে তাদের আন্ডারগার্মেন্টসের নাম্বার কেন দেখতে গেলে? ঋষি বলে, এছাড়াও আমি আরো একটা জিনিস দেখেছি। সেখানে একজন মহিলা দাঁড়িয়েছিল যার হাতে একটা রিং পরা ছিল। তখনই ডক্টর অরুণা বলে, কিন্তু এদের হাতে কারো তো রিং ছিল না। ঋষি বলে, তাই আমার মনে হচ্ছে ওই মহিলা কিছু জানে, আর নয়তোবা উনিই খুন করেছে। ঠিক ওই সময়টাতে সেখানে রাঘব চলে আসে, আর রাঘবের কথা শুনতেই ঋষি ভয় পেয়ে যায়। দেবিকা বলে, তুমি কোথাও লুকিয়ে পড়ো, আমরা বাকিটা দেখছি। ঋষি সেখানেই কোথাও লুকিয়ে পড়ে। রাঘব সেখানে আসতেই দেবিকা রাঘবকে বলে, এটা কোনো সাইকো কিলারের কাজ, কারণ সে 3 জন মহিলাকে সেখানে খুন করেছে, আর এরপরে তার ক্রাইম লুকানোর জন্য পুরো হসপিটালে আগুন লাগিয়ে দিয়েছে, যেখানে প্রায় 20 জন মানুষ মারা গেছে। দেবিকা বলে, আমি অনেক সাইকো কিলারের ব্যাপারে পড়েছি, শুনেছিও, কিন্তু এর মতো ভয়ঙ্কর আমি আগে কখনো দেখিনি। রাঘব খেয়াল করে দেবিকা একটু নার্ভাস ছিল। রাঘব বলে, সবকিছু না হয় বুঝলাম, কিন্তু তোমাকে নার্ভাস কেন লাগছে? তখনই দেবিকা ঋষির কথা লুকানোর জন্য বলে, এই কেসটার সাথে 10 বছর আগে ঘটে যাওয়া মারুতি অ্যাপার্টমেন্টের সেই অগ্নিকাণ্ডের ঘটনাটা আমার কাছে মিলে যায়। আমার মনে হচ্ছে এই দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে। রাঘব বলে, সেই দুর্ঘটনার ভিকটিম তো আমি,
তোমার এত টেনশন কেন হচ্ছে? আর তোমার যদি আমার ব্যাপারে এতই টেনশন হয় তাহলে আমি তোমাকে কল দিলে তুমি সেটা রিসিভ কেন করো না? তুমি আমার আগেই ক্রাইম সিনে পৌঁছে গেছো, তুমি এখানেও আমার আগেই চলে এসেছো, তার মানে সব এভিডেন্স তুমি আমার আগেই পেয়ে গেছো। সেটা কি আমাকে বলো। দেবিকা বলে, তেমন কিছুই নয়, আমি তেমন কোনো এভিডেন্সই পাইনি, আর যেটা পেয়েছি সেটা তো তোমাকে বললামই। রাঘব বলে, যাই হোক, আমি একজন উইটনেসকে খুঁজে পেয়েছি যে হসপিটালে আগুন লাগার ব্যাপারটা দেখেছিল। তো এই কেসটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আর এই খুশিতে দেবিকা আর অরুণা সেই রুম থেকে তাড়াতাড়ি বের হয়ে আসে, যার ফলে সেই রুমের দরজা লাগিয়ে দেয় রাঘব আর বলে, তোমরা যেটা লুকিয়েছ আমি সেটা খুঁজে বের করে ফেলেছি। আর সেই ঋষিকে খুঁজে বের করে ফেলে আর বলে, তোমাকে বলেছিলাম এইসব কেসের ব্যাপারে তোমাকে নাক গলাতে না, কারণ তোমার কাছে যে পাওয়ারটা রয়েছে এখনো সেটা ঠিকঠাক ব্যবহার তুমি করতে পারো না, তাই যে কোনো বিষয়ে নাক গলাতে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। ঋষি বলে, কিন্তু সত্যি এবার আমি কিছু একটা দেখেছি, একজন রিং পরা মহিলা যার হাতের আঙুলে রিং ছিল, নিশ্চয়ই ওই মহিলা কিছু জানে। রাঘব বলে, কিন্তু আমি যে উইটনেসকে পেয়েছি সে তো এমন কিছু বলেনি, আর ঋষিকে শাস্তি হিসেবে সেখানে সে বন্দি করে রাখে। সিন কাট হয়ে যায়। পুলিশ কমিশনার, দেবিকা এবং রাঘব সেখানে যে উইটনেসকে পেয়েছিল তার সাথে কথা বলতে থাকে। রাঘব বলে, আপনি ভয় না পেয়ে সেদিন যা যা দেখেছেন পুরোটা খুলে বলুন। সেই উইটনেস বলে, আসলে স্যার আমি একজন হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট। সেই দিন গোদাবাড়ি হসপিটালের রুম নাম্বার 720 একজন পেশেন্টের সাথে আমার দেখা করার যাওয়ার কথা ছিল, কারণ তার কাছে কিছু ডকুমেন্ট ছিল আমার, যেটা আনতে হতো। এরপরে দেখা যায় সেই লোকটা সেই দিন হসপিটালে ফোনে কারোর সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। ঠিক তখনই সে একজন মহিলার হাসির আওয়াজ শুনতে পায়, যে খুবই অদ্ভুতভাবে হাসছিল। কৌতূহলবশত সেই রুমের দিকে লোকটা যায়, তখনই সে দেখতে পায় সেখানে একজন মহিলা পাগলের মতো হাসছিল, আর সেই মহিলা একটি চাকু দিয়ে সেই রুমে থাকা বাকি আরো 3 জন পেশেন্টকে ছুরি দিয়ে বারবার আঘাত করে তাদেরকে সেখানেই মেরে ফেলছিল। আর এরপরেই পুরো রুমের ভেতরে কেরোসিন ঢালতে থাকে আর হাসতে থাকে পাগলের মতো। আর এরপরেই সেই মহিলা সেখানে আগুন লাগিয়ে দেয়। এতে লোকটা ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে যে হসপিটালে আগুন লেগেছে। মানুষও তাড়াহুড়ো করে বের হতে থাকে। রাঘব বলে, তুমি যদি আগুন লাগার ঘটনাটা দেখেই থাকো তাহলে সাথে সাথে পুলিশকে খবর কেন দাওনি? লোকটা বলে, আসলে স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর ভেবেছিলাম আগুন যেহেতু লেগেছে কেউ না কেউ তো ফোন করবেই, তাই আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে এসেছিলাম। রাঘব দেখতে পায় সেই লোকটা পায়ে আঘাত পেয়েছিল। সে জিজ্ঞেস করে সেটা সে কিভাবে পেল। লোকটা বলে, যখনই আমি দেখলাম সেই মহিলা আগুন লাগিয়েছে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে এসেছিলাম আর তখনই ব্যথাটা পেয়ে গিয়েছিলাম। লোকটা বলে, আমি সেখানে কাউকেই বাঁচাতে পারিনি, আর এই বিষয়টার জন্য ভেতর থেকে আমি গিল্টি ফিল করছি। এরপরে রাঘব পুরো কেসটা ব্রিফ করতে থাকে সবার সামনে। বলে, তাদের প্রাইমারি সাসপেক্ট হচ্ছে অন্নপূর্ণা। নার্সের মতে এই অন্নপূর্ণাকে হসপিটালে 3 মাস আগে অ্যাডমিট করা হয়েছিল। সে কর্নিক ডিপ্রেশনের রোগী ছিল, কিন্তু তার আচরণ খুবই উগ্র ছিল। এমনকি সেই রুমে থাকা বাকি পেশেন্টদের সে কয়েকবার মারার থ্রেটও দিয়েছে। ডক্টর এবং নার্স তাকে অনেক শান্ত করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই অন্নপূর্ণার সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। অন্নপূর্ণার চিকিৎসা করতে করতে একটা সময় তার পরিবারও হাল ছেড়ে দেয় আর তার চিকিৎসার ব্যয় বহন করতে অস্বীকৃতি জানায়। এতে গোদাবরী হসপিটাল ঠিক করেছিল যে তার পরের দিনই তাকে সেই হসপিটাল থেকে বের করে দেবে। এটা শোনার পরেই অন্নপূর্ণা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, যার ফলে তার রুমে থাকা 3 জন পেশেন্টকে নিজ হাতে খুন করে। এরপরে নিজেই আগুন লাগিয়ে নিজে সুইসাইড করে। সবকিছু শোনার পরে পুলিশ কমিশনার অজয় বলে, কিন্তু রাঘব, তোমার কি মনে হচ্ছে না এই কেসটা খুব সহজেই সলভ হয়ে গেল? এত সহজ কি হওয়ার কথা? রাঘব বলে, হয়তো স্যার আমি লাকি, এই জন্য কেসটা খুব দ্রুত সলভ করতে পেরেছি। তখনই দেবিকা বলে, স্যার আমার কিছু প্রশ্ন রয়েছে। দেবিকা তার সন্দেহের কথা জানায় আর বলে, এই কেসটা 10 বছর আগের মারুতি অ্যাপার্টমেন্টের কেসের সাথে মিলে যাচ্ছে। আমার সেটাই মনে হচ্ছে। আমার কিছু সময় চাই যেখানে আমি কিছু এভিডেন্স জোগাড় করতে পারবো। কিন্তু অজয় বলে, তোমার হাতে যেহেতু কোনো এভিডেন্স নেই তাই আমরা আর বসে থাকতে পারবো না, কেসটা আমরা ক্লোজ করতে যাচ্ছি। আসলে এই দেবিকা ছিল পুলিশ কমিশনার অজয়ের মেয়ে, আর সে তাকে এভাবেই চুপ করিয়ে দেয়। দেবিকা তারপরেও জোর দিয়ে বলে, মারুতি অ্যাপার্টমেন্টের কেস এবং গোদাবরী হসপিটালের কেস একেবারে একই রকম। 2 জায়গাতে মহিলাদেরকে আগে খুন করা হয়েছে, তারপরে সেখানে আগুন লাগানোর ঘটনা ঘটানো হয়েছে। তাই আমার মনে হচ্ছে দুটো কেসের সাথে অবশ্যই কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু তারপরও পুলিশ কমিশনার অজয় এই কেসটাকে কেন যেন সিরিয়াসলি নিতেই চাচ্ছিল না। সে বলে, দুটো কেস ভিন্ন রকম, আর যেটা আমরা প্রমাণ পেয়েছি সেটা ধরেই কেসটা ক্লোজ করব।
অজয় দেবিকাকে বলতে থাকে সাসপেক্টের কাপড়ে ভিকটিমের রক্ত পাওয়া গেছে, এ থেকে বেশি প্রমাণের আমাদের আর কোনো দরকার নেই। অজয় রাঘবকে বলে দেয় প্রেস মিটের ব্যবস্থা করে কেসটা প্রেস কনফারেন্স করে দেওয়ার জন্য। রাঘব মিডিয়ার কাছে সেটাই বলে যে একজন মানসিক রোগী সেখানে পেশেন্টদের খুন করার পরে হসপিটালে আগুন লাগিয়ে দিয়েছে। তখনই একটা মেয়েকেও এই নিউজটা দেখতে দেখা যায়। এরপরেই সে চলে যায় পাবলিক টয়লেটে তার পোশাক পরিবর্তন করার জন্য। ঠিক তখনই দেখা যায় সেই বাথরুমের একটা ছিদ্র ছিল, সেখান দিয়ে কেউ সেই মেয়েটাকে দেখছিল। কিছুক্ষণ পরে সেই মেয়েটাও সেটা খেয়াল করে, আর এটা দেখেই সেই লোকটা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। মেঘা সেই হুডি পরা ছেলেটিকে ধরার চেষ্টা করছিল। অন্যদিকে দেখা যায় তখনই সেই দিক দিয়ে যাচ্ছিল ঋষি। ঋষি তার বন্ধুর সাথে কথা বলছিল। ঋষির বন্ধু আসলে ঋষির সাইকোমেট্রি পাওয়ার সম্পর্কে জানতো। সে বলে গোদাবাড়ি হসপিটালের কেসটা যখন ক্লোজ হয়ে যায় আমি ভেবেছিলাম তুমি হয়তো কিছু করেছো, কিন্তু তুমি তো আন্ডারওয়্যারের সাইজ বের করে নিয়ে এসেছো। এতে ঋষি একটু লজ্জা পায় আর কথাটা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে আর বলে যে আমি দেখেছি তো অনেক কিছু, এছাড়া এই কেসটা ক্লোজ করতে আমি সাহায্য করেছি অনেক। দৌড়াতে দৌড়াতে সেই হুডি পরা ছেলেটিকে দেখা যায় ঋষির সাথে এসে ধাক্কা খায়। এতে করে তার হাতের সাথে ঋষির হাত কিছুক্ষণের জন্য টাচ হয়ে যায়। ঋষি ঠিক একটু আগেই এই হুডি পরা ছেলেটি যে মেঘার নগ্ন শরীর ওয়াশরুমে দেখেছিল লুকিয়ে সেটা দেখে ফেলে। যাই হোক, ঋষি সেই ছেলেটার কথা বাদ দিয়ে তার বন্ধুর সাথে কথা বলতে থাকে। বলে সেই কেসটাতে আমি আরো একটু বেশি সময় পেলে আমি অনেক কিছু দেখে ফেলতাম। ঠিক তখনই সেই দিক দিয়ে চলে আসে মেঘা, আর দেখা যায় ঋষিও একই কালারের হুডি পরেছিল। আর এই জন্য মেঘা ভাবতে থাকে ঋষি সেই ছেলে যে তাকে ওয়াশরুমে লুকিয়ে লুকিয়ে দেখছিল। ঋষি আসলে সেই ডেড বডিগুলোর আন্ডারগার্মেন্টসের সাইজ নিয়ে কথা বলছিল, কিন্তু মেঘা পেছন থেকে সেটা শোনার পরে ভাবে সে তার আন্ডারগার্মেন্টসের সাইজ নিয়ে কথা বলছে এবং ওয়াশরুমে এই ছেলেটাই তাকে দেখছে। এখন নির্লজ্জের মতো সে তার বন্ধুকে ফোনে এসব কথা বলছে, আর এই জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য সেই পুরো দৃশ্যটা সে ভিডিও রেকর্ড করে। আর একটা সময় তার সামনে যেয়ে দাঁড়ায়। ঋষি এসবের কিছুই বুঝতে পারে না। সেখানে ঋষি নিজের সাইকোমেট্রি পাওয়ারের কথা লুকানোর জন্য সে যে আসল দোষী নয় সেটা সে মেঘাকে বুঝিয়ে বলতে পারে না। অন্যদিকে মেঘা তাকে ভুল বুঝে লাথি মারে, আর এই সুযোগে ঋষি তার পায়ে স্পর্শ করে ফেলে, যার ফলে সে দেখতে পায় মেঘাকে তার স্কুলের ছেলেমেয়েরা অনেক বুলি করত, যার ফলে সে বাধ্য হয়ে অনেক কষ্ট পেয়ে সেই স্কুল থেকে বের হয়ে চলে এসেছে। আর এই জন্য মেঘা তাকে পুলিশে ধরিয়ে দেয়, আর পুলিশে তার নামে কমপ্লেন করে। ঋষি বারবার মেঘাকে রিকোয়েস্ট করছিল যে সে অপরাধ করেনি, সে তাকে ভুল বুঝছে, কিন্তু মেঘা সেসব কিছু না শুনে সেখান থেকে চলে আসে। এর একটু পরেই ঋষি খবর দেয় দেবিকাকে, এবং দেবিকা সেখানে এসে ঋষিকে ছাড়িয়ে নেয়। এদিকে প্রিন্সিপালের রুমে কয়েকজন টিচার মিলে একটা মিটিং করছিল, যেখানে সানডেতে একটি ছেলে দেয়াল টপকে স্কুলের ভেতর ঢুকেছিল, আর তারা সন্দেহ করছে সেই ছেলেটি আর কেউ নয় ঋষি, যে লকার রুমের তালা ভেঙে হয়তোবা কোশ্চেন পেপার চুরি করেছে। সবাই সেখানে মতামত দিতে থাকে ঋষি পড়ালেখায় একেবারেই অমনোযোগী, এছাড়া সে অন্য বাচ্চাদেরও নষ্ট করছে, তাই আমাদের উচিত তাকে স্কুল থেকে বের করে দেওয়া। আর এতে প্রিন্সিপালও একমত হয়। এদিকে মেঘাকেও দেখা যায় সে একই স্কুলে পড়তো, আর সেই দিন একজন টিচার মেঘাকে তার ক্লাসে পরিচয় করিয়ে দেয়, কারণ সেদিনই ছিল তার প্রথম ক্লাস। অন্যদিকে ম্যাথ টিচার তাকে প্রিন্সিপালের রুমে যেতে বলেছিল, কিন্তু ঋষি আসলে এতটাই অমনোযোগী ছিল যে তার ক্লাসের ম্যাথ টিচারকে সেটা সেও জানত না। সেখানে বসে সে খোঁজাখুঁজি করছিল যে ম্যাথ টিচার আসলে কে। ঠিক তখনই মেঘা তাকে দেখে ফেলে আর বলে তুমি এখানে। ঋষিও চমকে যায়, তুমি ওই একই স্কুলে পড়ো। ঋষি সেখানে আবারও মেঘাকে বোঝাতে চায় যে সে তাকে ভুল বুঝছে। ঠিক তখনই সেই ম্যাথ টিচার সেখানে চলে আসে আর ঋষিকে প্রিন্সিপালের রুমে নিয়ে যায়, এবং তাকে জিজ্ঞেস করা হয় সে সানডেতে ডিয়ালটপকে স্কুলে কেন এসেছিল। ঋষি বলে সে আসলে ভুলে গিয়েছিল সেই দিন সানডে। তার এই এক্সকিউজটা কেউ মেনে নিতে চায় না, যার ফলে তাকে স্কুল থেকে বের করে দেওয়ার নোটিশ দেওয়া হয়। ঋষি বলে স্যার সামনে এক্সাম, এমনটা করবেন না। কিন্তু কেউ ঋষির কথাই শোনে না, উল্টো ম্যাথ টিচার তাকে অপমান করতে থাকে, বাবা মা ছাড়া ছেলে তো এমন হবেই। এদিকে ঋষি যে অনাথ এটা সেই অফিস রুমে আসার পরে মেঘাও শুনতে পায়, আর এতে তার একটু মন খারাপ হয়ে যায়, কিন্তু টিচাররা কোনো কথাই শোনে না। ঋষিকে সেই কলেজ থেকে বের হয়ে যাওয়ার নোটিশ দিয়ে দেওয়া হয়। এতে ঋষি মন খারাপ করে সেই স্কুলের ছাদে যেয়ে বসে থাকে। অন্যদিকে মেঘা ক্লাসেই ছিল। মেহের নামের একটি মেয়ে তার কাছে চলে আসে আর বলে এখন স্পোর্টস আওয়ার, কিন্তু তুমি বাইরে খেলতে যাওনি, হয়তোবা তুমি তোমার স্পোর্টস কিটস নিয়ে আসোনি। এই জন্য মেহের তাকে তার কাছে থাকা একটা এক্সট্রা কিটস দিয়ে দেয় আর বলে তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, 2 বছর আগে আমরা একই স্কুলে পড়তাম। এদিকে সেই স্কুলেরই কিছু বাজে মেয়েরা মেঘাকে এসে ক্লাসরুমে আক্রমণ করে আর বলে
স্পোর্টস আওয়ারেও তুমি বাইরে বের হচ্ছ না, তার মানে কোনো একটা ঘাবলা তো নিশ্চয়ই আছে, নয়তোবা বছরের মাঝামাঝি কেউ স্কুল পরিবর্তন করে না। এভাবে তারা তাকে বিভিন্ন কথা শোনাতে থাকে। আর এতে মন খারাপ করে মেঘা কাঁদতে কাঁদতে ছাদে চলে আসে। সেও মন খারাপ করে বসে থাকে সেখানে। তখনই মেঘার ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে মেঘাও সেই মারুতি অ্যাপার্টমেন্টে ছিল। মারুতি অ্যাপার্টমেন্টে যে ওয়াচম্যান ছিল হরিশচন্দ্র, সেই ছিল মেঘার বাবা। আর সেই আগুন লাগার ঘটনার কেস তদন্ত করে হরিশচন্দ্রের বিরুদ্ধেই প্রমাণ পাওয়া যায়, যার ফলে সেই খুন আর মারুতি অ্যাপার্টমেন্টের আগুন লাগানোর জন্য হরিশচন্দ্রকে সাজা শোনানো হয়। আর সেই থেকে ছোট্ট মেঘা একা একাই বড় হয়েছে, আর এই জন্য সে আরো বেশি কষ্ট পেতে থাকে। এদিকে ঋষিও তার বাবা মার ছবি দেখছিল আর কাঁদছিল। এদিকে রাঘব আর দেবিকাকে দেখানো হয়। দেবিকা বলে, আমার এখনো সেই রিং পরা মহিলাটাকেই সন্দেহ হচ্ছে। এছাড়া আমার মনে হয় ঋষি যেটা বলেছে সেটা সত্যি। রাঘব বলে, কিন্তু আমার মনে হয় না, কারণ ঋষির এখনো অনেক কিছু শিখতে হবে। এছাড়া প্রথমবারের মতো সে ডেড বডিতে সাইকোমেট্রি করেছে। আসলে জিনিসপত্রের ভেতরে যেভাবে সে সাইকোমেট্রি করে, হয়তো ডেড বডির ভিতরেও সে একইভাবে করেছে। আর এই জন্য সে যেগুলো বলছিল সেটা নিয়ে সে তেমন বেশি কনফিডেন্ট ছিল না। তাই আমার মনে হয় না ঋষির কথাগুলো আমাদের বিশ্বাস করা উচিত। দেবিকা বলে, কিন্তু তোমার এমন কেন মনে হলো? তখন রাঘব বলে, আসলে ঋষি যখন কোনো মানুষের উপরে সাইকোমেট্রি করে, তার শকিং কোনো স্মৃতি অথবা যেসব স্মৃতিতে সে ট্রমাতে চলে গিয়েছে ওইসব স্মৃতি ঋষি দেখতে পায়। কিন্তু জিনিসপত্রের ক্ষেত্রে এমন কিছু নয়, সেটা র্যান্ডম যে কোনো স্মৃতি সে দেখতে পারে। আর ডেড বডির ক্ষেত্রেও হয়তোবা এমনটাই হয়েছে। আমার মনে হয় রিং পরা সেই মহিলাটা সেই কেবিনে এমনিতে এসেছিল, র্যান্ডম একজন মহিলা। দেবিকা তারপরও জোর দিয়ে বলে, আর বলে, তুমি এই কেসটাকে সিরিয়াসলি কেন নিচ্ছ না? কেসটাকে বন্ধ কেন করতে চাইছো? রাঘব বলে, আমি সবকিছু সিরিয়াসলি নিচ্ছি। এই জন্য সে একটা ডায়েরি দেয় আর বলে, ঋষির সাইকোমেট্রি পাওয়ারের ব্যাপারে ছোটবেলা থেকে সবকিছু লেখা আছে এই ডায়েরিতে। এটা দেখে দেবিকা অবাক হয়ে যায়। বলে, তুমি এত তাড়াতাড়ি এই কেসটা তাহলে বন্ধ করতে কেন চাইছো? রাঘব বলে, আমি তাড়াতাড়ি বন্ধ করতে চাইছি না, প্রমাণ পাওয়া গেছে তাই বন্ধ করতে চেয়েছি। আর এছাড়াও এই কেসটা ছাড়া আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 10 বছর আগে ঘটে যাওয়া মারুতি অ্যাপার্টমেন্টের সেই ঘটনাটা। দেবিকা বলে, আমি সেটা জানি। এছাড়া তুমি ঋষিকে আর কতদিন ধরে অবজার্ভ করবে? রাঘব বলে, যতদিন তার সাইকোমেট্রি পাওয়ার সে পুরোপুরিভাবে ব্যবহার করতে না পারে। এরপরে আবারও মেঘাকে দেখানো হয় যে বসে বসে তার বাবার ঘটনাগুলো মনে করছিল। যেদিন মারুতি অ্যাপার্টমেন্টে আগুন লাগার কথা, সেই দিন মারুতি অ্যাপার্টমেন্টে সেই মহিলাদের তার বাবা হরিশচন্দ্র বলেছিল সেখানে গাড়িগুলো না রাখার জন্য। আর এতে সেই মহিলা রেগে গিয়ে হরিশচন্দ্রকে চাকরি থেকে বের করে দেয়। মেঘা সেখানেই ছিল। এছাড়া দেখা যায় পুলিশ কমিশনার অজয় ছোটবেলা থেকেই রাঘব এবং ঋষির দায়িত্ব নিয়েছিল, তাদের দেখাশোনা করত সেই মারুতি অ্যাপার্টমেন্টের ঘটনার পরে থেকে। আর তখনই দেখা যায় সেই ঘটনার পরে থেকেই ঋষি এবং মেঘার দেখা হয়েছিল, কিন্তু সেটা তারা বেমালুম ভুলে গেছে। এখন ঘটনা বর্তমানে চলে আসে। সেখান থেকে যাওয়ার সময় ঋষির সাথে আবারও মেঘার দেখা হয়ে যায়। ঋষি বলে, তুমি এখানে কি করছো? মেঘা একটু পিঞ্চ করে বলে, তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে তো, তাই তোমাকে দেখতে আসলাম। ঋষি বলে, আমার সাথে মজা করো না, বিনা অপরাধের শাস্তি পেলে কেমন লাগে সেটা তুমি বুঝবে না। কথাটা শুনে মেঘা একটু ইমোশনাল হয়ে যায়। আর সে ঋষিকে বলে, এটা তার থেকে ভালো আর কেউ জানবে না। তারা দুজনেই সেখান থেকে চলে আসে। এদিকে ক্লাস করার সময় সেই ম্যাথ টিচার মেঘাকে একটা ম্যাথ দেয়, আর সে সেটা খুব ভালোভাবে করতে পারে। এতে ম্যাথ টিচার মেঘার প্রশংসা করে আর ঋষিকে উদ্দেশ্য করে বলে, বাবা মা থাকলে ঋষির অবস্থাও এমনটা হতো, সে এরকম বিগড়ে যেত না, স্কুলের সব বাচ্চাদের নষ্ট করত না। এই অপমানজনক কথা শুনে ঋষি প্রচন্ড রেগে যায়। অন্যদিকে মেঘারও খারাপ লাগতে থাকে। মেঘা তখন সেই ম্যাথ টিচারকে বলতে থাকে, আপনি ওকে এভাবে কেন বলছেন? সেই শিক্ষক বলে, ওই লকার রুমের তালা ভেঙে প্রশ্নপত্র চুরি করেছে। মেঘা বলে, সেটার কোনো প্রমাণ নেই, লকার রুমের কোনো সিসিটিভি ফুটেজ নেই, শুধুমাত্র কলেজ থেকে বের হয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ রয়েছে, সেখানেও সেটা ঋষি ছিল কিনা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। ম্যাথ টিচার রেগে যায় আর বলে, তাহলে আসল দোষীকে সেটা তোমাকে প্রমাণ করতে হবে, আর যদি না পারো তাহলে কি হবে? তোমাকে স্কুল থেকে বের হয়ে যেতে হবে। মেঘা বলে, হ্যাঁ আমি রাজি, কিন্তু যদি আমি প্রমাণ করতে পারি তাহলে আপনাকে নিজের ভুল স্বীকার করতে হবে, সবার কাছে ক্ষমা চাইতে হবে। ম্যাথ টিচার তাকে বলে, আগামী ক্লাস পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো, এর মধ্যেই তোমাকে প্রমাণ করতে হবে।
ক্লাস শেষে ঋষি দেখা করে মেঘার সাথে এবং সে যে অপরাধী নয় এটা বিশ্বাস করার জন্য মেঘাকে ধন্যবাদ জানায়। মেঘা কিছু না বলে সেখান থেকে চলে আসে। বাসায় আসার পরে গুরুজি মেঘাকে ফোন করে। আসলে ছোটবেলা থেকেই এই গুরুজির বাসায় থেকে মেঘা বড় হয়েছে। এছাড়া মেঘা আর গুরুজি সেখানে আরো একজন লোককে নিয়ে কথা বলে, যে লোকটা একেবারেই অদৃশ্যভাবে মেঘাকে সাহায্য করে গেছে। প্রত্যেক মাসে সে মেঘার পড়ালেখার খরচ সহ বিভিন্ন খরচের টাকা পাঠায়। মেঘা তার সাথে অনেকবার দেখা করতে চাইলেও সেই লোকটা প্রত্যেকবারই মেঘার কথাকে এড়িয়ে গেছে। গুরুজি বলে, এবার আমি তার সাথে কথা বললে পুরোপুরি বুঝে বলার চেষ্টা করব যে তুমি তার সাথে দেখা করতে চেয়েছ। মেঘা আসলে সেই লোকটার সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানাতে চায়, কারণ মেঘার জন্য সেই লোকটা অনেক কিছু করেছে। রাতের বেলায় ঋষিকে দেখা যায় সে লকার রুমে লুকিয়ে চলে আসে প্রমাণ জোগাড় করার জন্য। ঠিক তখনই দেখা যায় মেঘাও সেখানে চলে আসে আর তারা লক খুলে ভেতরে ঢুকে যায়। এদিকে দেবিকা গোদাবাড়ি হসপিটালে যেসব মহিলারা মারা গিয়েছিল তাদের ফটো দেখতে থাকে, যাদের মধ্যে একজনের হাতে সে রিং দেখতে পায়। আর সেই শ্রী পূর্ণিমা ছিল সেই হসপিটালেরই একজন নার্স। দেবিকা রাঘবকে কল করে আর বলে, তুমি আমার সাথে রেস্টুরেন্টে দেখা করো, আমি কিছু একটা খুঁজে পেয়েছি। এদিকে ঋষি এবং মেঘা তারা সেখানে খুঁজতে থাকে যদি কোনো প্রমাণ পাওয়া যায়। অন্যদিকে ঋষি তার সাইকোমেট্রি পাওয়ার ব্যবহার করতে থাকে। সেখানে সে একটা ড্রয়ারে হাত দেয়, তখনই সে দেখতে পায় সেই ড্রয়ারে থাকা একটা হলুদ পাউচের থেকে কেউ একটা কিছু নিয়ে যাচ্ছিল। এটা সে মেঘাকে বুঝিয়ে বলার চেষ্টা করে, কিন্তু মেঘা তার কথা বিশ্বাসই করছিল না। এদিকে রেস্টুরেন্টে রাঘব আর দেবিকা কথা বলে। দেবিকা বলে, আমার মনে হয় ঋষি এই মহিলাটাকে দেখেছে, শ্রী পূর্ণিমা। আর যেদিন আগুন লেগেছিল হসপিটালে সে ডিউটিতেই ছিল, আর সেই আগুন লাগার ঘটনার পরে থেকে সে মিসিং। রাঘব বলতে থাকে, আগুন লাগার ফলে সে রিপোর্ট লেখানোর পরিবর্তে মিসিং কেন হয়ে গেল? দেবিকা বলে, আমি খোঁজ নিয়েছি, সে পাশেই থাকে, চল আমরা যেয়ে দেখি। রাঘব বলে, আমাকে অন্য এক জায়গায় যেতে হবে, তুমি একাই চলে যাও। আসলে দেবিকাও রাঘবকে মনে মনে ভালোবাসত, আর এই জন্য সবসময় দেবিকা রাঘবের সাথে থাকার চেষ্টা করত, কিন্তু রাঘব তাকে পাত্তা দিত না। এদিকে মেঘা সেখানে কিছু আনসার শিট দেখতে পায় যেটা প্রশ্নপত্রে ছিল, আর ঠিক ওই সময়টাতে লকার রুমে কেউ চলে আসে, যার ফলে মেঘা আর ঋষি একটা জায়গায় লুকিয়ে পড়ে। আর ওই সময়টাতেই ঋষি মেঘার হাতে স্পর্শ করে বসে, যার ফলে সে একটা নাম্বার দেখতে পায়, আর সে ঋষি নাম্বারটা বলে ফেলে। মেঘা বলে, তুমি কি বললে? এই নাম্বারটার কথা তুমি কি করে জানলে? কিন্তু ঋষি কথা এড়িয়ে যায়। মেঘা বাড়ি ফেরার সময় মনে মনে বলতে থাকে, আমি নিশ্চিত শুনেছি সে 3145 বলেছিল, কিন্তু ও এই নাম্বারটা কি করে জানলো? ঠিক তখনই মেঘা খেয়াল করে তার পেছনে কেউ আসছিল। মেঘা ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি তার বাড়ির গলির ভেতর ঢুকে পড়ে। ঠিক তখনই দেখে লোকটা আবারও তার পিছু আসছিল, আর এই জন্য সে তার হাতে পেপার স্প্রে নেয়। যখনই তার দিকে পেপার স্প্রে দিতে যাবে, দেখা যায় সেটা ছিল রাঘব, আর রাঘব মেঘাকে তার নাম ধরে ডাকে। মেঘা বলে, আপনি আমাকে চেনেন? রাঘব বলে, গুরুজি আমাকে তোমার সাথে দেখা করতে বলেছিল। অর্থাৎ মেঘার পড়ালেখার খরচ যে চালাতো সে আর কেউ নয়, রাঘব। এরপরে তারা একসাথে কথা বলতে থাকে। মেঘা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আর বলে, আপনি আমাকে যে উপকারটা করেছেন সেটা আমি কখনো শোধ করতে পারবো না, কিন্তু যে টাকাটা দিয়েছেন আমি নিশ্চয়ই সেটা পরিশোধ করে দেব। রাঘব বলে, সেটা আমার লাগবে না। এছাড়া মেঘা সেখানে কথা বলে জানতে পারে রাঘব তার পাশের ফ্ল্যাটেই থাকে। মেঘা রাঘবের সাথে দেখা করে তারপরে দুজনে যার যার বাসায় চলে যায়। এদিকে পরদিন যখন ঋষি আর তার বন্ধু স্কুলে চলে আসে, ঋষি তার বন্ধুকে বলে, লকার রুমের যে তালা ভেঙেছিল সে আর কেউ নয়, একটি মেয়ে। তার বন্ধু বলে, তাকে খুঁজে বের করবে কি করে? ঋষি বলে, আমার কাছে আইডিয়া রয়েছে। ঋষির সাথে সাথে ফায়ার অ্যালার্মটা বাজিয়ে দেয়। এরপরেই সে চলে যায় গেটের সামনে, দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকে। এরপরেই সেখান দিয়ে যত ছেলেমেয়েরা দৌড়ে চলে যায়, ঋষি সবাইকে স্পর্শ করে এবং তাদের শকিং ঘটনাগুলো দেখতে থাকে। কিন্তু সেই মেয়েটাকে ঋষি আর খুঁজে পাচ্ছিল না। তখনই পিটি টিচার সেখানে চলে আসে আর ঋষিকে বলে, আমি জানি এই কাজটা তুমিই করেছো, তাই তো আমি এখনই তোমার নামে কমপ্লেন করছি। ঋষি বলে, আমিও কমপ্লেন করব। আপনি স্টুডেন্টদের কাছ থেকে সিগারেট নিয়ে সেগুলো নিজে স্মোক করেন। এতে পিটি টিচার ভয় পেয়ে যায় আর ঋষির মুখ চেপে ধরে আর বলে, কাউকে বলো না। ওই সময়টাতে তখনই সে একটা শকিং ইনসিডেন্ট দেখতে পায়, যেখানে একটি মেয়ে হলুদ পাউচের ভেতরে প্রেগনেন্সি কিট রাখছিল, আর সেখানে প্রফেসর দাস অর্থাৎ সেই ম্যাথ টিচারও ছিল। ঋষি তখন বুঝতে পারে লকার রুমে যে মেয়েটি ঢুকেছিল সেটা ওই মেয়েটাই, আর সে সেখান থেকে প্রেগনেন্সি কিট চুরি করেছিল। আর সেই মেয়েটা আর কেউ নয়, মেহের। ঋষি দৌড়ে মেহেরের কাছে আসতে থাকে। তখনই জানতে পারে মেহের আর মেঘা একসাথে কথা বলছে। মেহের আসলে মেঘাকে পুরো সত্যিটা বলে দেয় যে সেই লকার রুমের তালা ভেঙে ঢুকেছিল তার পাউচ থেকে প্রেগনেন্সি কিটটা বের করে নিয়ে আসার জন্য, কারণ এই বিষয়টা যদি জানাজানি হয়ে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে।
মেঘা তাকে আশ্বস্ত করে যে তার নামটা বাইরে আসবে না। মেহের সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই ঋষি চলে আসে আর মেঘাকে বলে সেদিন লকার রুমের তালা ভেঙে মেহেরই ঢুকেছিল আর সে প্রেগনেন্সি কিট নেওয়ার জন্য এসেছিল, চলো এটা সবাইকে বলতে হবে। মেঘা বলে কেন বলতে হবে, যদি বলি তাহলে মেহেরের কি অবস্থা হবে বুঝতে পারছো। ঋষি বলে যদি না বলি তাহলে আমাদেরকে বের করে দেওয়া হবে। তখন মেঘা বলে সেটা আমি দেখে নেব, সবার লাইফে কিছু না কিছু সিক্রেট থাকে আর সেগুলোকে সিক্রেট হিসেবেই রাখতে হয়। এদিকে ক্লাসে প্রফেসর দাস চলে আসে আর সে মেঘাকে বলে তুমি আইপিএস অফিসার হতে চাও তাই না, তোমার বাবা তো সেন্ট্রাল জেলের আসামি হরিশচন্দ্র তাই না। তখনই রেগে যায় মেঘা আর বলতে থাকে কোশ্চেন পেপার লিক করার আসল ক্রিমিনাল হচ্ছেন আপনি 5 জন স্টুডেন্টকে সেই কোশ্চেন পেপার লিক করেছিলেন। এছাড়া 5টা ঠিকঠাক অ্যান্সারপত্র আপনি আগে থেকেই সেখানে জমা করে রেখেছিলেন। এতে প্রফেসর দাস রেগে যায়। অন্যদিকে এই ঘটনাটা ভিডিও করছিল লুকিয়ে লুকিয়ে অন্য একজন স্টুডেন্ট। প্রফেসর দাস বলে তার মানে তুমি লকার রুমে গিয়ে আমার লকার খুলেছিলে তাই তো। ঠিক তখনই ঋষি সেখানে চলে আসে আর বলে স্যার আমরা দুঃখিত, আমরা আসলে সেখানে যাইনি, ঘটনাটা অন্য একজন বলছে। আর এভাবেই প্রফেসর দাসের কাছ থেকে ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে প্রফেসর দাসও ভয় পেয়ে গিয়েছিল মেঘার কথায়, কারণ মেঘা যেটা বলেছে সেটা সত্যি। এজন্য প্রফেসর দাসও ঘটনাটা আর আগে বাড়ায় না। অন্যদিকে সেই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে পড়ে। প্রিন্সিপালও সে ভিডিওটা দেখে ফেলে যে প্রফেসর দাসই প্রশ্নপত্র লিক করেছে। এজন্য প্রফেসর দাসকে সাথে সাথে চাকরি থেকে বের করে দেওয়া হয়। রাতের বেলা রাঘব বারান্দায় দাঁড়িয়েছিল, সেখানে মেঘা আসে তাকে হাই করার জন্য, কিন্তু তখনই সেখানে সে ঋষিকে দেখতে পায়। এজন্য মেঘা লুকিয়ে পড়ে। ঋষি বলতে থাকে তুমি জানো স্কুলে আজকে আমি খুব ভালো করে একটা কেস সলভ করেছি সাইকোম্যাট্রির মাধ্যমে। তখন রাঘব বলে এই জন্যই টিচার আমাকে যেতে বলেছে। ঋষি বলে সেটা বাদ দাও, তুমি তোমার কেসে আমাকে একবার সাহায্য করতে দাও। রাঘব বলে আসলে তোমার সাহায্য দরকার, তোমার এই সাইকোমেট্রি স্কিল এখনো পুরোপুরিভাবে তুমি ব্যবহার করতে পারো না, যার ফলে তুমি গান দেখতে পাও কিন্তু গানটা কে চালিয়েছে সেটা দেখতে পাও না। অন্যদিকে আড়াল থেকে লুকিয়ে মেঘা এই ব্যাপারটা শুনে ফেলে। রাঘব রেগে সেখান থেকে চলে যায়। এতে ঋষি প্রচন্ড হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই সেখান থেকে বের হয়ে আসে মেঘা। ঋষি মেঘাকে দেখে বলে তুমি এখানে। মেঘা বলে 2 দিন আগে এখানে শিফট হয়েছি, আসলে আমি ইচ্ছে করে কোনো কিছু শুনিনি, কিন্তু যেটা শুনেছি কিছুই বুঝতে পারিনি। তোমার কাছে কি কোনো পাওয়ার আছে সাইকোমেট্রি? ঋষি কথা এড়িয়ে যেতে চাইলেও মেঘা বলে তুমি মেহেরের কথাটাও তোমার এই অ্যাবিলিটির মাধ্যমে জেনেছ। এছাড়াও সেই দিন তুমি 3145 বলেছিলে, যেটাও তুমি এটা থেকে জেনেছ তাই তো। এছাড়া ওয়াশরুমে যে ছেলেটি আমাকে দেখেছিল সেটাও তুমি এইভাবেই জেনেছ, তাই তো। আমাকে সত্যিটা খুলে বলো। ঋষি বলে তুমি এসব কথা বাদ দাও, সবার জীবনেই সিক্রেট থাকে আর সেগুলোকে লুকিয়ে রাখতে হয়। তুমি আমার সিক্রেট কখনো জানতে চেও না, আমিও তোমারটা জানতে চাইব না। তখন মেঘা বলে 3145 আমার বাবার প্রিজনার নাম্বার, আমার বাবা একজন কয়েদি। আমি আমার জীবনে সেই সব সিক্রেট জানতে চাই যেটা আমি নিজেও জানি না। তুমি কালকে বাস স্টপে আমার সাথে দেখা করবে। পরদিন সকালবেলাতেই মেঘা বসে বসে ভাবতে থাকে ঋষি যদি তার পাওয়ার ব্যবহার করে জানতে পেরে যায় যে আসল ক্রিমিনালকে, তাহলে বাবাকে নির্দোষ প্রমাণ করা যাবে। আর এটা সে তার আন্টিকে বলে। তার আন্টি বলে সেই ঘটনার 10 বছর হয়ে গেছে, এখন আর কিছু হবে না। আর তোমার বাবা যদি সত্যি ক্রিমিনাল হয় তখন কি করবে? এই কথাটা মেঘার অনেক খারাপ লাগে। সে ভাবতে থাকে হ্যাঁ, তার বাবা যদি সত্যি ক্রিমিনাল হয় তখন এই সত্যিটাকে সে মেনে নিতে পারবে। আর এই জন্য মন খারাপ করে সে বাস স্ট্যান্ডে চলে আসে আর ঋষির সাথে দেখা করে। ঋষি বলে তুমি আমাকে কিছু একটা বলতে চেয়েছিলে। মেঘা বলে আমার আর কিছু জানতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। ঋষি কিছুটা অবাক হয়ে যায়, কারণ গতকাল রাতেও মেঘা অনেক এক্সাইটেড ছিল, কিন্তু আজকের মেঘা একেবারেই ভিন্ন। এদিকে দেবিকা আর রাঘবকে দেখানো হয়। দেবিকা রাঘবকে একটা বাড়ির সামনে আসতে বলে। দেবিকা বলে আমি এই রুমের সামনে গতকাল রাত ধরে বসে রয়েছি, কিন্তু শ্রীপূর্ণিমা বা তার কেউ এখানে আসেনি। রাঘব বলে এই বাড়ির মালিক কিছু বলতে পারবে? দেবিকা বলে শ্রীপূর্ণিমা তাকে বাড়ি ভাড়াটা অনলাইনে পেমেন্ট করে, সে এখানে 3 বছর ধরে থাকছে, কিন্তু কেউ তাকে একবারের জন্যও দেখেনি। এমনকি হসপিটালের কেউ শ্রীপূর্ণিমার ব্যাপারে বলতে পারছে না। 3 বছর আগে ওই মহিলা ক্রেডিট কার্ড সার্ভিসে কাজ করত, আর এরপরে হঠাৎ করেই সে নার্স হয়ে যায়। এছাড়া কেউ আর কিছুই জানে না। দেবিকা বলে আমরা এর নামে মিসিং রিপোর্ট ফাইল করে উইটনেসদের রিএক্সামিন করতে পারবো। এরপরেই সেই উইটনেসকে দেখানো হয় যে একজন মহিলাকে হসপিটালে ভর্তি করে রেখে যায়। রাঘব তাকে কল করে আর বলে সন্ধ্যায় অফিসে আসুন, আপনার সাথে কথা আছে। এরপরে বিকেলবেলা সেই লোকটা গাড়ি দিয়ে যখন কোথাও যাচ্ছিল, ক্যাপ পরা একজন লোক সেখানে রাস্তায় দাঁড়িয়েছিল, আর একটু পরেই সেই লোকটার টায়ার পাঞ্চার হয়ে যায়। বোঝাই যাচ্ছিল ইচ্ছে করেই কেউ এই কাজটা করেছে। আর এরপরে সেই লোকটাকে মারার জন্য সেখানে কালো ক্যাপ পরা সেই লোকটা চলে আসে।
এদিকে খবর পেয়ে পুরাতন একটা বিল্ডিংয়ে রাঘব চলে আসে আর দেখা যায় সেই উইটনেসকে সেই লোকটা সেখানে মেরে রেখে গিয়েছিল। এছাড়া শিকল দিয়ে সেই লোকটার পা বেঁধে রেখেছিল। রাঘব অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে এসব কখন হলো। একজন পুলিশ অফিসার বলে 7:30 দিকে আমাদের কাছে একটা কল এসেছিল যে ওল্ড ফ্যাক্টরিতে একটা লাশ রয়েছে। আমরা সেখানে চলে আসি আর এই লোকটা শেষবারের মতো আপনার সাথে কথা হয়েছিল। দেবিকা বলে আমাদের সাথে কথা হবার আগেই তাকে মেরে ফেলা হয়েছে। দেবিকা রাঘবকে বলে যে চেনটা দিয়ে তাকে বাঁধা হয়েছে সেটা শুধুমাত্র 1 ফুট। তুমি কি এটা খেয়াল করেছো? এটা দিয়ে বাঁধার কি দরকার ছিল? রাঘব সবকিছু দেখার পরে বলে নিশ্চয়ই আমরা কিছু মিস করছি। সে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসে। এদিকে মেঘা স্কুলে আসার পরে দেখতে পায় দেয়ালে তার বাবা যে জেলে রয়েছে আর সে যে একজন ক্রিমিনাল সেটা লিখে রাখা হয়েছে বড় করে। আর সেই স্টুডেন্টগুলো এটা দেখার পরে মেঘার বিষয়ে নানা কথা বলছে। কিছুক্ষণ পরে সেখানে ঋষিও চলে আসে আর এটা দেখে তাড়াতাড়ি সবাইকে সেখান থেকে পাঠিয়ে দেয় আর সেই লেখাটা মুছে ফেলে। তখনই সেই জিনিসটা স্পর্শ করতে সে দেখতে পায় এই কাজটা করেছে প্রফেসর দাস। আসলে প্রফেসর দাসের চাকরি গিয়েছিল মেঘার জন্যই আর এই জন্য এটা সে প্রতিশোধ নিয়েছিল। আর সেই দিনের পর থেকে মেঘা একেবারে গায়েব হয়ে যায়। ঋষি তাকে কোনোভাবেই খুঁজে বের করতে পারছিল না যে হুট করে মেঘা কোথায় চলে গেল। আর মেঘার রুমে আসার সাথে সাথে মেঘার ছোট্টবেলার একটা ছবি ঋষি দেখতে পায়, যেটা দেখে চিনতে পারে যে ছোটবেলাতেই ঋষি তাকে দেখেছিল সেই মারুতি অ্যাপার্টমেন্টে। এদিকে রাঘব আবারও তার অফিসে চলে আসে এবং সে আবারও কিছু রিপোর্ট দেখতে থাকে। দেবিকা জিজ্ঞেস করে কি হয়েছে। রাঘব বলে গোদাবাড়ি হসপিটালের কেসটা আমাদের আবারও ইনভেস্টিগেশন করে দেখা উচিত, কারণ আমরা সেই রিং পরা মহিলাকে নয় বরং এই চেইন কিলারকে খুঁজে বেড়াচ্ছি। রাঘব বলে আমার মনে হয় কবির, অর্থাৎ সেই উইটনেসকে যে খুন করেছে। এছাড়া গোদাবাড়ি হসপিটালে যে আগুন লাগিয়েছে, মারুতি অ্যাপার্টমেন্টে 10 বছর আগে যে আগুন লাগিয়েছিল সে এই চেইন কিলারই। আর এই সাইকো একই প্যাটার্নে খুন করে চলেছে, অর্থাৎ সে একজন সিরিয়াল কিলার। এরপরেই 10 বছর আগের মারুতি অ্যাপার্টমেন্টে সেই ঘটনা দেখানো হয়। সেই রাতে মেঘা তখন ঘুমাচ্ছিল আর হরিশচন্দ্র ফায়ার এক্সিট গেটটা যাতে ক্লিয়ার রাখে সেটার একটা নোটিশ সে অ্যাপার্টমেন্টের সব জায়গায় লাগিয়ে দিচ্ছিল, কারণ এই অ্যাপার্টমেন্টে আগে থেকে আগুনের ঝুঁকি ছিল। আর ঠিক তখনই দেখা যায় সেই সিরিয়াল কিলার একটা বড় সুটকেস নিয়ে সে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে হরিশচন্দ্র যখন নিচে নামছিল তখন সেই লিফটে একটা মহিলার মিসিং পোস্টার লাগানো ছিল। এই মহিলাটাকে একটু খেয়াল করে রাখবেন। আর তার ঠিক কিছুক্ষণ পরেই সে অ্যাপার্টমেন্টে সেই বিস্ফোরণটা ঘটে। ঘটনা বর্তমানে চলে আসে। মেঘা নিখোঁজ হওয়ার 3 বছর পেরিয়ে গিয়েছিল। দেবিকা রাঘবকে আরো একটা কথা বলে আমি ব্লাইন্ড ডেটে যাচ্ছি, তুমি যদি বলো তাহলে আমি সেটা ক্যান্সেল করে দেব। রাঘব বলে ক্যান্সেল কেন করবে, তুমি যে এনজয় করো। আর এতে দেবিকা আবার একটু হতাশ হয়। আসলে দেবিকা চেয়েছিল রাঘবকে একটু জেলাস ফিল করাবে, কিন্তু তাতেও কাজ হলো না। এদিকে এক্সাম হলে ঋষিকে দেখা যায় সে কিছুই পারছিল না। তখন সে আবারও সামনের শিক্ষার্থীকে টাচ করে তার উত্তরগুলো দেখার চেষ্টা করছিল। তখনই পরীক্ষক সেখানে চলে আসে আর ঋষিকে বলে কাজ হবে না, কারণ সেই মেয়েটা যা লিখছে সব উত্তরই ভুল। এটা শুনে ঋষি অবাক হয়ে যায়। তাকাতেই দেখা যায় সেটা ছিল মেঘা। মেঘাকে দেখে ঋষি অনেক খুশি হয়ে যায়। মেঘা তাকে ইশারা করে এখন আর আমি পালাবো না, তুমি আগে পরীক্ষাটা দাও, পরে আমাদের কথা হবে। দেবিকার প্ল্যান ফেল হয়ে গিয়েছিল, এই জন্য সে ডক্টর অরুণাকে ডাকে এবং তার বিষয়টা খুলে বলে যে কোনোভাবেই রাঘব তাকে পাত্তা দিচ্ছিল না। এমনকি গোদাবাড়ি হসপিটালের কেসটা নিয়ে সে এখনো ইনভেস্টিগেশন করে চলছে। ডক্টর অরুণা বলে সেটা তো সে নিজেই বন্ধ করে দিয়েছে। দেবিকা বলে না, সেটা আবারও খুলেছিল। 3 বছর আগের ঘটনা দেখানো হয়। পুলিশ কমিশনার অজয়ের কাছে যে দেবিকা এবং রাঘব দুজনেই বলছিল তাদের একমাত্র উইটনেস কবিরকে খুন করে ফেলা হয়েছে। আর তাদের সন্দেহ হচ্ছে কবিরকে যে খুন করেছে সেই চেন কিলারের সাথেই গোদাবরী হসপিটালের আগুন, এছাড়া মারুতি অ্যাপার্টমেন্টের আগুন এবং খুনের সাথে জড়িত রয়েছে। তাই তারা আবারও এই কেসটা ইনভেস্টিগেশন করতে চায়। কিন্তু পুলিশ অফিসার অজয় বলে কিন্তু সেগুলো তো বন্ধ হয়ে গেছে, আর এই কেসের সাথে সেই কেসের কি সম্পর্ক? দেবিকা এবং রাঘব বলে অনেক সম্পর্ক রয়েছে, আমরা চাই কেসটা আবারও রিওপেন করতে, কিন্তু অজয় পারমিশন দেয় না। তখন রাঘব বলে ঠিক আছে, তাহলে এই কেসটা আমি পার্সোনালি ইনভেস্টিগেশন করব। অজয় বলে আমরা আইনের আওতায় থেকে সে সময় যেসব প্রমাণ পেয়েছি সেই প্রমাণের ভিত্তিতেই মারুতি অ্যাপার্টমেন্টের কেসটা বন্ধ করে দিয়েছি। তুমি তো সেটা দেখেছো, তুমি সেই কেসটা নিয়ে অনেক ইনভেস্টিগেশন করেছো, তারপর এখন এসব কথা কেন বলছো? আমার মনে হয় না সেই কেসটার সাথে এসবের কিছু সম্পর্ক রয়েছে। কিন্তু রাঘব এবং দেবিকা দুজনেই নারাজ ছিল, দুজনেই মানতে রাজি ছিল না যে এই দুটো ঘটনা আলাদা। রাঘব সেখান থেকে চলে আসে। দেবিকা তার বাবা অজয়কে বলে তুমি হয়তো জানো না,
মারুতি অ্যাপার্টমেন্টের অগ্নিকাণ্ডের ফলে রাঘবের মা মারা যায়নি, বরঞ্চ রাঘবের মাকে খুন করা হয়েছিল। আর সেটাই রাঘব আর আমি খুঁজে বের করার চেষ্টা করব। ঘটনা বর্তমানে চলে আসে। ডক্টর অরুণা বলে, হ্যাঁ, এই জন্য যখনই সেই কেসটার কথা ওঠে রাঘব একেবারে অ্যালার্ট হয়ে যায়। দেবিকা বলে, এছাড়াও সে অনেক কিছু হয়তো আমার কাছ থেকে লুকাচ্ছে। ডক্টর অরুণা বলে, আমার মনে হচ্ছে সে আমাদের কাছ থেকে কিছু হাইড করছে। এদিকে পরীক্ষা শেষে ঋষি আর মেঘা কথা বলতে শুরু করে। এই 3 বছরে মেঘার জীবনে কি কি ঘটেছে, ঋষির জীবনে কি কি ঘটেছে তারা দুজনেই শেয়ার করে। ঋষি মেঘাকে বলে, একবার যখন সে তাকে ফিরে পেয়েছে এবার সে তাকে আর হারাতে দেবে না। রাতের বেলা দেবিকা, রাঘব এবং ঋষি একসাথে তাদের অ্যাপার্টমেন্টে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই ঋষি বলে, আজকে আমি মেঘার সাথে দেখা করেছি। কথাটা শুনে রাঘব একটু চমকে ওঠে। রাঘব সেখান থেকে সবাইকে এড়িয়ে ওয়াশরুমে চলে আসে আর কল্পনা করতে থাকে মেঘা যখন নিখোঁজ হয়ে গিয়েছিল সে অনেক চেষ্টা করেছে মেঘাকে খোঁজার জন্য। সেই গুরুজির সাথেও কথা বলেছে। গুরুজি বলে, তুমি যতবারই টাকা পাঠিয়েছ আমরা অনেকবার চেষ্টা করেছি মেঘার কাছে পাঠানোর জন্য, কিন্তু কেউ জানে না মেঘা এখন কোথায় রয়েছে। এমনকি সে তার কন্ট্যাক্ট নাম্বারও বদলে ফেলেছে। পরদিনই ঋষি মেঘার সাথে দেখা করতে আসে। আসলে মেঘা যে স্টেশনে পুলিশ অফিসার হিসেবে ছিল সেই শহরটা খুবই ছোট ছিল, সেখানে তেমন ক্রাইমও হতো না। মেঘা থানায় বসেছিল। ঋষি তার সাথে সে কথা বলতে থাকে আর বলে, তুমি এমন একটা জায়গায় কেন আসলে? মেঘা বলে, আসলে আমি ক্রাইম ব্রাঞ্চে যেতে চেয়েছিলাম, কিন্তু সেখান থেকে কোনো অপশন না পেয়ে এখানে আসতে হয়েছে। ঠিক তখনই একজন মহিলা আসে আর বলে, মেঘা, আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেঘা আর ঋষি সাথে সাথে বাইরে চলে আসে। মেঘা ঋষিকে বলতে থাকে, এই মেয়েটা এবার নিয়ে এভাবে 3 বার পালালো। ঋষি এটা শোনার পরে বলে, তাহলে আবার ফিরে আসবে। মেঘা বলে, যদি এইবার কোনো বিপদ হয়ে যায় তাই আগে আমাদের ওকে খুঁজে বের করতে হবে। তারা দৌড়ে খুঁজতে শুরু করে। ছোট্ট শহরে মেঘা আর ঋষি গায়ত্রী নামের ছোট্ট সেই মেয়েটাকে খুঁজে বেড়াতে থাকে। বিভিন্ন লোকের কাছে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কেউ মেয়েটিকে দেখেনি। তখনই একটা জলাশয়ের পাশে আসার পরে হঠাৎ করে ঋষির চোখ পড়ে ছোট্ট একটা পুতুলের উপরে, যেটা সেই জলাশয়ে পড়েছিল। আর এটা দেখে ভয় পেয়ে যায় মেঘা, কারণ এটা গায়ত্রীর ছিল। ঋষি পুতুলরে স্পর্শ করার সাথে সাথেই একটা ভিশন দেখতে পায় যে একজন লোক একটা সুটকেসের চেন আটকাচ্ছে। ঋষি তখন মেঘাকে বলে, তোমার ধারণাই ঠিক, এবার সেই মেয়েটাকে কেউ কিডন্যাপ করেছে, সেটাও একটা ব্ল্যাক সুটকেসে। আর এতে মেঘা অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই আরও একজন পুলিশ অফিসার সেই গায়ত্রী নামের মেয়েটিকে নিয়ে আসে এবং তার মায়ের কাছে ফেরত দেয়। আসলে সে দূরের একটা দোকানে চলে গিয়েছিল চকলেট কেনার জন্য। এটা দেখে মেঘা আবারও রেগে যায় আর ঋষিকে বলে, তুমি আবারও ভুল দেখেছ, তুমি কি একবারের জন্য ঠিকঠাক জিনিস দেখতে পারো না? ঋষি বলে, সে এটাই দেখেছে। তখনই পাশে সে দেখতে পায় সেই জলাশয়ের এক কোণাতে সে ভিশনে যে ব্ল্যাক সুটকেসটা দেখেছিল তেমনই একটা ব্ল্যাক সুটকেস সেখানে পড়ে রয়েছে। সেটা সে মেঘাকে দেখায়। আর তখনই দেখা যায় সেই সুটকেসের ভেতরে একজন মহিলার লাশ ছিল। সাথে সাথে পুলিশ ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা সেখানে চলে আসে। কিছুক্ষণ পরে দেবিকাও সেখানে চলে আসে। দেবিকা ঋষির সাথে কথা বলতে থাকে। ঋষি বলে, সেই সুটকেসটা আরো কিছুক্ষণ টাচ করলে সে অনেক কিছু জানতে পারবে, কিন্তু মেঘা বলে তাতে লাভ হবে না। হয়তো কিছুদিন আগে পানি প্রবাহের কারণে সুটকেসটা এখানে ভেসে এসেছে, এরপরে যখন পানি প্রবাহ কমে গেছে সুটকেসটা এখানেই আটকে গেছে, তাই এখান থেকে কোনো প্রমাণ পাওয়ার আশা করা বোকামি। মেঘা বলতে থাকে, এই একই প্যাটার্নের খুন আরও একটা জায়গায় হয়েছিল, সেখানেও সুটকেসে এমনভাবেই একটা লাশ পাওয়া গিয়েছিল। আমি আমার টিমের সাথে ছিলাম, কিন্তু বডি শনাক্ত করা গেছে, এরপরে আর কোনো প্রমাণ পাওয়া যায়নি। দেবিকা কেসটা রাঘব এবং অন্যান্য পুলিশ অফিসারদের বোঝাতে থাকে। বলে, 2 জায়গায় 2টা সুটকেস পাওয়া গেছে, সুটকেস দুটোর দেখতে একেবারে একই রকম, 2 জায়গায় 2 জন মহিলার লাশ, আর সেখানেও 2টা সুটকেসের ভেতরেই বড় বড় পাথর ছিল। 2 জন মহিলাকে একইভাবে মারা হয়েছে, একজনের বয়স 40, অন্যজনের বয়স 50 বছর। এদিকে রাঘবের কাছে একজন পুলিশ অফিসার একটি ভয়েস মেসেজ পাঠায় আর বলে, আপনার কথা মতো কবিরের সব লোকেশনগুলো আমরা মার্ক করেছি এবং সেখানে সেখানে যে সার্চ করেছি, কিছুই পাইনি। কবিরের লাস্ট লোকেশন ছিল নাগার্জুনা সাগর। কথাটা শুনে রাঘব একটু ঘাবড়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক টেনশনে রয়েছে। আর তখনই দেখা যায় রাঘব সেখানে বেশ কয়েকটা কেস নিয়ে ইনভেস্টিগেশন করছিল, যার মধ্যে মেঘার বাবা হরিশ্চন্দ্রের কেসটাও ছিল। রাঘব এরপরেই যখন জানালার কাছে এসে দাঁড়ায়, সে দেখতে পায় তার অ্যাপার্টমেন্টের দিকে মুখোশ পরা একজন লোক নজর রাখছে। তখনই রাঘবের একটা অতীত মনে পড়ে, যেখানে ছোট্ট একটা বাচ্চাকে পায়ে শিকল দিয়ে আটকে রাখা হয়েছিল, আর সেই শিকলটা একই রকম যেরকম কবিরের পায়ে বাঁধা ছিল। রাঘব রেগে নিচে চলে আসে, কিন্তু সেখানে সেই লোকটা আর ছিল না। এদিকে ঋষি মেঘাকে বাসায় পৌঁছে দিয়ে যাচ্ছিল। মেঘা ঋষিকে প্রশ্ন করে, তুমি সেই কালো চুল এবং সুটকেস ছাড়া আর কিছুই দেখোনি?
ঋষি বলে, না, আর আমি যা দেখেছি স্পষ্ট দেখেছি। আসলে তুমি আমার সাথে থাকলেই আমি সেই সব জিনিসগুলো খুব স্পষ্ট দেখি। মেঘা হাসে। ঋষি বলে, আমি সত্যি বলছি। তখনই রাঘব সেখানে চলে আসে আর মেঘাকে বলে, তোমাকে দেখে খুশি হলাম। এটা শুনে ঋষি অবাক হয়ে যায়। ঋষি আসলে জানতো না যে রাঘব আর মেঘা একে অপরকে চেনে আগে থেকে। আর এখানেই এই ওয়েব সিরিজের সিজন 1-এর পার্ট 1 শেষ হয়ে যায়। এরপরে কি হয়েছিল, আসলে সেই সিরিয়াল কিলার কে, আর সুটকেসের ভেতরে আসলে কার লাশ ছিল, অন্যদিকে রাঘবই বা কি লোকা ছিল, এই সব কিছুই দেখানো হবে এই ওয়েব সিরিজের পার্ট 2-তে। তো পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।